আমরা কি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, তাই না? নাকি এটা হচ্ছে বাকি আছে আরো? এই চ্যাপ্টারটা শেষ না আমাদের? Yes, sir. আমরা নতুন অধ্যায় শুরু করবো আজকে। রাহিল, আমি একটু বলো তো, আজকে কি নতুন অধ্যায় শুরু করবো নাকি? Yes, sir. আচ্ছা, আমার কোনো সমস্যা আগের যে চ্যাপ্টারটা ছিল ওইটাতে কি হচ্ছে কারো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, নো স্যার। নাজিহার সমস্যা আছে? নাজিহা, বুঝতে পেরেছো আগের চ্যাপ্টারটা? জি স্যার। আচ্ছা, ওইটাতে যদি কারো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা পরের এই চ্যাপ্টারটা শুরু করি, বল ও শক্তি। ওকে, সো বল বলতে আমরা কি বুঝি বলো তো? কে কি জানো, বল বলতে কি বুঝো? বল স্যার হচ্ছে কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে, আহ এরকম কিছু বলতে বুঝি স্যার। গতি পরিবর্তন করতে পারে, হ্যাঁ, বা স্থির বস্তুকে গতিশীল করতে পারে, তাই না? Yes, sir. বা গতিশীল বস্তুকে স্থির করতে পারে। ওকে, সো এইটা হচ্ছে গতি মানে হচ্ছে বেগ, ভেলোসিটি। ভেলোসিটি ধরো এটা হচ্ছে একটা বল, বলের একটা ভেলোসিটি থাকবে, এটাকে পরিবর্তন করতে পারবে, এটা দিক পরিবর্তন করতে পারবে, এটার বল পরিবর্তন করতে পারবে, বেগ পরিবর্তন করতে পারবে, এগুলা হচ্ছে বল। ওকে, তাহলে শক্তি কি জিনিস? শক্তি মানে কি? কাজ করার সামর্থ্য, তাই না? Yes, sir. তো আমরা এই দুইটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারে পড়বো, যে বল কি এবং শক্তি কি। তো আমরা প্রথমেই শুরু করি যে হচ্ছে বল দিয়ে। আমরা এই অধ্যায়ে হচ্ছে যেগুলা টপিক গুলো পড়বো এগুলো হচ্ছে যেমন, দেখো, বল কাকে বলে, ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল বাড়ানো এবং কমানোর উপায় কি, এবং হচ্ছে সরল যন্ত্র দেখবে, এগুলো দেখবো। সো এই প্রথম তিনটা আমরা জানি। বল কি? যা হচ্ছে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে কি করে, স্থির করে, সেটাই হচ্ছে কি বল, তাই না? তার মানে যেটা হচ্ছে গতিবেগ পরিবর্তন করে, এই যে এখান থেকে আমরা দেখতে পাই যে যেটা কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে কি তৈরি করে, ত্বরণ তৈরি করে, তাই না? ত্বরণ সৃষ্টি করে, তাকেই হচ্ছে আমরা বলি কি বল। এখন আসো, ঘর্ষণ বল কি বলতো? কে পারো ঘর্ষণ বল? নাজিহা, পারো ঘর্ষণ বল কি? ফারিস্তা, পারো ঘর্ষণ বল কি জিনিস? স্যার শিওর না। আচ্ছা, তুমি যখন হচ্ছে দেখো, তুমি যদি একটা গাড়ি চালাও, হ্যাঁ, ধরো হচ্ছে তুমি একটা গাড়ি চালাচ্ছ, এখন বলো তো গাড়িটা কি হচ্ছে সমান রাস্তায় দিয়ে, হ্যাঁ, চললে সুবিধা হবে, নাকি হচ্ছে ভাঙ্গা রাস্তা দিয়ে চললে সুবিধা হবে? ফাঁকা রাস্তা। মানে সমান রাস্তা দিয়ে চললে সুবিধা হবে, নাকি হচ্ছে ভাঙ্গা উঁচু নিচু রাস্তা দিয়ে চলতে সুবিধা? ও, আম, সমান রাস্তা। সমান রাস্তা। তো সমান রাস্তা যদি হয়, তাহলে দেখো, সমান রাস্তা মানে কি, এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে গাড়ি চলতে সুবিধা হবে, বাট রাস্তাটা যদি এরকম আঁকা বাঁকা হয়, তার মানে কি এখান দিয়ে চলতে সুবিধা হবে না, তাই না? এখন তুমি হচ্ছে টেবিলের উপরে হচ্ছে একটা বই রাখছো। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। ইন্দ্রনীল, কি খবর তোমার, কেমন আছো তুমি? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা দেখো, এখন টেবিলটায় দেখো, টেবিলের উপরে তুমি হচ্ছে একটা বই রাখছো। এখন বইটাকে হচ্ছে তুমি যদি হচ্ছে একটা ফোর্স দাও, ওকে, বা একটা বল প্রয়োগ করো, তাহলে দেখবে যে বইটার এই টেবিলটাকে যদি তুমি জুম করে দেখো, দেখবে যে হচ্ছে টেবিলের সারফেসটা কোনোটা একদম সমান হয়, আবার কোনোটা একটু আঁকা বাঁকা এরকম ক্ষয়, এরকম থাকে। ওকে, তো তুমি যদি একটা সমান পাকার উপর দিয়ে হচ্ছে, বা পাকা এবং টাইলসের উপর দিয়ে কি কখনো হচ্ছে তোমরা কোনো কিছু নিয়েছো, দেখবে যে টাইলসটা অনেক সমান, এই কারণে ওই জিনিসটাকে টেনে নিয়ে যেতে অনেক সহজ হয়। বাট যেটা মাটি বা হচ্ছে অন্যান্য যে সারফেস থাকে, বা এই যে কি বল তল থাকে, ওইগুলোর উপর দিয়ে টেনে নিতে একটু কঠিন বা হচ্ছে কষ্ট হয়, তাই না?
এটা বুঝতে পারো সবাই? টাইলসের উপর দিয়ে যদি আমি কোনো কিছুকে টেনে নিয়ে যাই, ওটা হচ্ছে সহজ হয় টেনে নিয়ে যাওয়া, কারণ হচ্ছে টাইলসটা সমান। কিন্তু যদি একটা পাকা রাস্তার উপর দিয়ে আমি টেনে নিয়ে যাইতে চাই, কিন্তু ওইটা কিন্তু যাবে না। বুঝতে পারছো? রেসপন্স করো সবাই। Yes, sir. Yes, sir. সো এই জিনিসটাই হচ্ছে ঘর্ষণ, যে হচ্ছে যদি আমার সারফেসটা সমান হয় তাহলে ঘর্ষণ কম, আর মানে ঘষা খাওয়া, মোট কথা ঘষার ফলে। তো সমান যদি হয় ঘষা কম খাবে, আর যদি এবড়ো থেবড়ো রাস্তা হয় তাহলে ঘষা বেশি খাবে এবং গতিতে বাধা দিবে। তো ঘর্ষণের কাজ হচ্ছে, হ্যাঁ, ঘর্ষণ বল সব সময় হচ্ছে গতির বিরুদ্ধে কাজ করে, বিপরীতে বিপরীতে কাজ করে। এটা হচ্ছে ঘর্ষণ বলের কাজ, যে হচ্ছে ঘর্ষণ অলওয়েজ গতির বিপরীতে কাজ করবে। হ্যাঁ, বলকে হচ্ছে তোমাকে বলের বিপরীতে কাজ করে ঘর্ষণ বল। আচ্ছা, এখন হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো আমরা জানছি, এখন হচ্ছে আমরা বল কি জিনিস ওইটাতে হচ্ছে চলে যাই। তো এটা কে পড়বে একটু আমাকে বলো। রাহেল পড়ো। রাহেল পড়ো Sir, বল। ball. Yes. Okay, sir. আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় অনেকভাবে বল শব্দটা ব্যবহার করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় বল কথাটার একটা নির্দিষ্ট অর্থ আছে। সত্যি কথা বলতে কি, তোমরা এর মধ্যে বিজ্ঞানের ভাষায় বল বলতে কি বোঝায় সেটা জেনে গেছো। যেটা কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে বল। তোমরা যখন একটু উপরের ক্লাসে নিউটনের জগবিখ্যাত সূত্রগুলো পড়বে, তখন দেখতে পাবে বলকে কিভাবে ত্বরণের সাহায্যে ব্যাখ্যা ও পরিমাপ করা যায়। বস্তুর গতি পরিবর্তন ছাড়াও বল আরো একটি কাজ করতে পারে, সেটি অনেক সময় একটা বস্তুর আকার পরিবর্তন বা বিকৃতও করতে পারে। হ্যাঁ, তুমি তো যদি হচ্ছে তোমার কাছে ধরো একটা হচ্ছে মাটি আছে, হ্যাঁ মাটি, এখন মাটির উপরে যদি তুমি নরম মাটি ধরো কাদা মাটি, হ্যাঁ কাদা মাটির উপর যদি তুমি এখন বল প্রয়োগ করো, একটা ঘুষি মারো, তখন কি হবে? ওইটার শেপ পরিবর্তন হবে না? ইয়েস বা স্যার। ধরো তোমার কাছে ফোম আছে, ফোম চিনো? ওই যে তুমি ধরো সোফায় বসে আছো, যে সোফায় বসে আছো ওই সোফার ফোম চিনো না? ফোম, Yes, sir. ওই ফোমের উপর যখন তুমি জোরে চাপ দাও তখন কি হয়? ফোমটা নিচের দিকে চলে যায় না? তার মানে ওইটার আকার পরিবর্তন হয়। রডকে যদি তুমি বাঁকাও তাহলে কি তুমি বল প্রয়োগ করে রডের আকার পরিবর্তন করো, বিকৃত করো। এগুলাই বলছে যে হচ্ছে বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন করা ছাড়াও বস্তুর আকার পরিবর্তন করা যায়, শেপ পরিবর্তন করা যায়, বস্তুকে বিকৃত করা যায়। পড়ো তারপর। তোমরা বল প্রয়োগ করে একটা রডকে বাঁকা করতে পারবে, একটা স্প্রিংকে লম্বা করতে পারবে, কিংবা একটি তারকে পেঁচাতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে বল ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা সরাসরি বল প্রয়োগ করি, কখনো কখনো কোনো একটি যন্ত্র দিয়ে বল ব্যবহার করি, আবার কখনো কখনো অপ্রয়োজনীয় বল থেকে নিজেদের রক্ষা করি। বল সম্পর্কে জানার জন্য আমাদের বল নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেজন্য আমাদের সঠিক পরিমাণ বল প্রয়োগ করার প্রয়োজন হয়। তোমরা কি জানো, প্রকৃতিতে আমাদের জন্য অত্যন্ত নিখুঁত পরিমাণ বল প্রয়োগ করার ব্যবস্থা রয়েছে। সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ বল। আচ্ছা, ওইখানে হচ্ছে যাই মাধ্যাকর্ষণ বল। তো এই যে পাশের চিত্রটা আছে, ওইখানে তোমাকে দেখাই আমি। মাধ্যাকর্ষণ বল অলওয়েজ হচ্ছে ভূমির সাথে, ধরো এইটা হচ্ছে আমার ভূমি, হ্যাঁ ভূমির সাথে হচ্ছে লম্ব ভাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে? লম্ব চিনো? লম্ব মানে হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চিনো? 90 ডিগ্রি কোণ কত? বুঝো এগুলা? স্যার। Yes, sir. ইয়েস। তো ভূমির সাথে 90 ডিগ্রি, তো এই যে দেখো গাড়িটা আছে, হ্যাঁ গাড়িটা হচ্ছে এই যে দেখো, তো এখানে এই গাড়িটার উপর যে অভিকর্ষজ ত্বরণটা কাজ করবে, বলটা কাজ করবে, এটা হচ্ছে এই দিকে কাজ করবে, যার কারণে সে একটা ত্বরণ পাবে। এটাকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করি। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, বা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ অভিকর্ষ কর্ষজ
এটা হচ্ছে আমার ত্বরণটা হচ্ছে গাড়ির থেকে এই যে সোজা এই যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তো এই যে ত্বরণটা কিন্তু গাড়ি তো হচ্ছে এই ত্বরণটা পাচ্ছে না। গাড়ি কি এটা পাচ্ছে? গাড়ি হচ্ছে পাচ্ছে এর এইদিকে একটা ত্বরণ থাকে, আবার এই গাড়ির বল যেটাকে হচ্ছে গাড়ির ওজনটা যেটাকে হয় এইদিকে একটা ত্বরণ থাকে। ধরো এই দুইটা ত্বরণ, তো এইগুলা হচ্ছে গাড়ি পায়। হ্যাঁ, এই যে একটা ত্বরণ, এই একটা ত্বরণ, এটার হচ্ছে এগুলাকে উপাংশ বলা হয়। তো এটা তোমরা উপরের ক্লাসে উঠলে আরো হচ্ছে বিস্তারিত জানতে পারবে কিভাবে এগুলো কাজ করে। জাস্ট আমি বললাম যে হচ্ছে ত্বরণ যেটা আছে ঢালু রাস্তার ক্ষেত্রে পুরাটা জি হচ্ছে কাজ করে না, বা পুরাটা অভিকর্ষজ বল ওই গাড়িটাকে টান দিতে পারে না। হ্যাঁ, ওইটা হচ্ছে ভাগ হয়ে ওইটার কিছু অংশ হচ্ছে গাড়িটাকে টান দেয়, আর কিছু অংশ হচ্ছে ওইটার ওজনের বিপরীতে কাজ করে। এখন কখন হচ্ছে পুরাটা অভিকর্ষ বল কাজ করে বা মহাকর্ষ বল কাজ করে? আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য কি জানো? মাধ্যাকর্ষ আর হচ্ছে অভিকর্ষ, জানো এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যালো, আমার কথা শোনা যায় না? কঠিন স্যার নাকি শোনা বেশি মনে যায়। হইতেছে? এগুলো সহজ জিনিস, এত বেশি ডিপলি ভাবার দরকার নাই। এখানে দুইটা বল কাজ করে, হ্যাঁ, একটা হচ্ছে মধ্যাকর্ষ বা মহাকর্ষ বলে, আরেকটা কে বলা হয় অভিকর্ষ। সো মহাকর্ষ শক্তি বল মানে এটা লিখো সবাই, মহাকর্ষ বল মানে কি? আমি বলতেছি, সবাই খাতা কলম নাও, লিখো। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে বা মহাবিশ্বের একটি বস্তু অপর বস্তুকে আকর্ষণ করার যে বল দ্বারা আকর্ষণ করে তাহাকে হচ্ছে মহাকর্ষ বল বলে। লিখো এটা। মহাবিশ্বে প্রতিটি বস্তু একটি বস্তু আরেকটি বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। লেখা হয়েছে? একটু একবার বলবেন? লিখো যে মহাবিশ্বে একটি বস্তু অপর আরেকটি বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষণ করে, ওই বলকে মহাকর্ষ বল বলে। সো এটা হইতে পারে সূর্য, হতে পারে কোনো গ্রহ, উপগ্রহ, তুমিও হইতে পারো, তুমিও কিন্তু অন্য আরেকটা বস্তুকে আকর্ষণ করো। এখন পরে আসতেছি যে হচ্ছে তুমি আকর্ষণ করলে কেন তোমার দিকে বস্তুটা আসে না, ওইটাতে পরে আসতেছি আমি, ওইটাও তোমাদের বলবো কেন আসে না, ওই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট। স্যার লেখা শেষ হয়েছে? লেখা হয়েছে? স্যার। আচ্ছা, এখন হচ্ছে অভিকর্ষজ বল তাইলে কি? তো অভিকর্ষজ বল আর মহাকর্ষ বল একই। যখন ওইটা পৃথিবী যদি টানে আর কি, পৃথিবীর যে মহাকর্ষ বল ওইটাকে আমরা অভিকর্ষ বল বলি। তো লিখো, পৃথিবীর মধ্যাকর্ষ বলকে অভিকর্ষ বল বলা হয়। পৃথিবী নামে যে গ্রহটা আছে ওইটার মধ্যাকর্ষ বলকে, মানে ওইটা যদি কোনো বস্তুকে আকর্ষণ করে যেই বলের দ্বারা, ওইটাকে আমরা বলি অভিকর্ষজ বল। ঠিক আছে? কে বুঝতে পারো না এতটুকু আমাকে বলো। আমি যে বলছি, কে বুঝো নাই বলো আমাকে, তাহলে আরেকটু বুঝাবো। সবাই বুঝতে পারছো? স্যার স্যার। ফারিফতে বুঝতে পারছো? রাহিল বুঝতে পারছো? স্যার স্যার। ইন্দ্রনীল বলো তো, মধ্যাকর্ষণ বল আর অভিকর্ষ বল কি? ইন্দ্রনীল, আমার কথা শুনতে পাও? স্যার হ্যাঁ, বলো তো মধ্যাকর্ষ আর অভিকর্ষ বল কি? স্যার বলতেছি, আহ,
মহাবিশ্বের মহাবিশ্বে কই হারায় গেছো নাকি মহাবিশ্বে? তারপর কি? রাহিল বলো। কোনটা ওটা বলবো? দুইটার মধ্যে পার্থক্য বলো। স্যার মাধ্যাকর্ষণ বল হচ্ছে স্যার মহাবিশ্বে একটি বস্তু অন্য বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে। এন্ড স্যার অভিকর্ষণ বল হচ্ছে স্যার পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। হ্যাঁ, তো মহাকাশে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে কি? মধ্যাকর্ষ বল। আর ওই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি হয় পৃথিবী, তাহলে ওই বলটাকে বলবো আমি কি? অভিকর্ষ বল। ক্লিয়ার সবাই? স্যার এর থেকে বাংলা ভাষা আর কি বলবো? অর্ঘ বলো তো একবার। আচ্ছা অভিকর্ষ মহাকর্ষ। মহাকর্ষ বল হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুর সাথে একটি বস্তুর মধ্যে যে বল দ্বারা আকর্ষণ করা হয় তাকে মহাকর্ষ বল বলে, আর অভিকর্ষ হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। হ্যাঁ, এখন বলো, তোমার আর পৃথিবীর মধ্যে যেই আকর্ষণ বল ওইটা কি বল? মধ্যাকর্ষ নাকি অভিকর্ষ? স্যার অভিকর্ষ। কেন? এটা তো মধ্যাকর্ষ হইতে পারে, তাই না? এটা দুইটাই। এবং দেখো তুমি এখন চাঁদে গেছো, হ্যাঁ, চাঁদের মধ্যে আর তোমার মধ্যে যে আকর্ষণ বল ওইটা কি বল বলো তো? মধ্যাকর্ষ না অভিকর্ষ? দেখো, এই হচ্ছে চাঁদে গেছো তুমি, ধরো এই হচ্ছে চাঁদ। হ্যাঁ, চাঁদে হচ্ছে তুমি এই যে এখানে ধরো দাঁড়ায় আছো, আর এই হচ্ছে পৃথিবীর উপর তুমি দাঁড়ায় আছো। তো পৃথিবী, এই যে দেখো, পৃথিবী চাঁদকে একটা আকর্ষণ বলে টানে না নিজের দিকে? আবার এই যে চাঁদ তোমাকে একটা আকর্ষণ বলে টানে, পৃথিবী তোমাকে একটা আকর্ষণ বলে টানে। তো দেখো, এই যে এইখানে একটা বল আছে, ধরো এটা এ বল, এটা বি বল, এটা সি বল। তো বলো কোনটা কি বল? কোনটা অভিকর্ষ, কোনটা মহাকর্ষ? পৃথিবী, দেখো পৃথিবী চাঁদকে যে বলে টানবে নিজের দিকে ওইটা কিন্তু কি? অভিকর্ষ, তাই না? দেখা যায় না বোর্ড? দেখা যায়। তারপর এই যে তোমাকে পৃথিবী যেই বলে টানবে এইটাও কি? অভিকর্ষ, তাই না? আর বাদ বাকি যা হবে, যা যে কোনো বস্তুর মধ্যে এই যে তোমাকে চাঁদ নিজের দিকে টানবে ওইটা হচ্ছে মধ্যাকর্ষ বল বাদন। আর বাদ বাকি যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে মধ্যাকর্ষ। শুধু পৃথিবীর ক্ষেত্রে যদি আসে ওইটাকে আমরা বলবো অভিকর্ষ। ইংলিশে এটা কিন্তু আর মধ্যাকর্ষ অভিকর্ষ নয়, শুধু বাংলায় এরকম। ইংলিশে দুইটাকেই গ্র্যাভিটেশনাল ফোর্স বলে। হ্যাঁ, গ্র্যাভিটি বলে, গ্র্যাভিটি। গ্র্যাভিটেশনাল ফোর্স ইংলিশে একটাই বলে, বাট বাংলাতে অভিকর্ষ, মধ্যাকর্ষ এগুলা বলে। আচ্ছা, আমি মনে হয় এটা হচ্ছে তোমরা ক্লিয়ার। এখন দেখো, তুমি বলবা যে হচ্ছে স্যার দুইটা বস্তুই তো যে কোনো দুইটা বস্তুই তো তাহলে একজন আরেকজনকে আকর্ষণ করে, তাই না? এখন তুমি এখানে দাঁড়ায় আছো আর এখানে হচ্ছে একটা চেয়ার আছে, ধরো এই চেয়ার আছে একটা। তাহলে উচিত না এই চেয়ারটা তোমার দিকে আকর্ষণ হয়ে আসা, বা তুমি এই চেয়ারের দিকে যাওয়া, ঠিক না? ইয়েস স্যার। এখন যাও না কেন তাইলে? তো বা চেয়ার তোমার দিকে আসে না কেন? স্যার এটা স্যার মহাকর্ষণ শক্তি কম। হ্যাঁ, তোমার যে মহাকর্ষ শক্তি ওটা তোমার ভরের উপর ডিপেন্ড করে। মানে ভর মানে কি? তোমার ওজনের উপর ডিপেন্ড করে, তাই না? আবার চেয়ারের যে মহাকর্ষ শক্তি, মধ্যাকর্ষ শক্তি, ওইটা চেহারের ওজনের ভরের উপর ডিপেন্ড করে। কিন্তু তোমার নিচে তো, তুমি তো পৃথিবীতে আছো, তাই না? পৃথিবীর ভর কত জানো? নো স্যার। পৃথিবীর ভর হচ্ছে বিশাল বড়, 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি।
অনেক বড় সংখ্যা পৃথিবীর ভর। 5.97 মানে হচ্ছে একদম 6 × 10⁻²৪। 24 মানে বিশাল বড় নাম্বার, পাওয়ার টু দি পাওয়ার 4, অনেক বড় নাম্বার। তোমরা তো জানোই এগুলা, ম্যাথে মনে হয় পড়ছো এগুলা, তাই না? পাওয়ার যদি 24 হয় কত বড় হয় এই নাম্বারটা। তো এত ভরের একটা বস্তু ওই চেয়ারটাকে নিজের দিকে টানতেছে। তুমি সামান্য একটা ভরের বস্তু, তুমি নিজেই পৃথিবীর দিকে আকৃষ্ট মানে আকর্ষণ করতেছে। তো তুমি এই অবস্থায় যদি চেয়ারকে টান দাও নিজের দিকে, বা মধ্যাকর্ষণ বলের কারণে যদি বল আসতে, তাহলে কি আসবে এটা? No, কারণ sir. তাকে তো আগেই পৃথিবী নিজের দিকে টেনে স্থির করে রেখে দিছে, তাই না? ইয়েস স্যার। মাথায় ঢুকছে কিছু? আমি বুঝতেছি না তোমাদের। বলো, কারো কোনো ডাউট টাউট থাকলে বলো। এই গল্পের মতো করে পড়ো, তেমন বেশি কঠিন জিনিস না No, এগুলো। sir. পৃথিবী হচ্ছে অনেক বড় জিনিস, এই কারণে ওইটার অভিকর্ষ বল তোমার মধ্যাকর্ষ বল থেকে অনেক বেশি। এই কারণে তুমি চেয়ারকে টানলে হবে না, চেয়ারকে অলরেডি পৃথিবী নিজের দিকে টেনে রেখে দিছে। এই কারণেই চেয়ারটা হাওয়ায় না ভেসে এটা ভূমিতে লেগে আছে। যদি পৃথিবীর মহাকর্ষ বল অনেক কম হইতো, তাহলে দেখতো চেয়ার টেবিল সব হাওয়ায় ভাসতেছে। ওই স্পেসে গেলে মানে পৃথিবী দেখে যখন বের হয়ে যায়, দেখছো না অ্যাস্ট্রোনট যারা, দেখছো কখনো? Yes, sir. কার্টুনেও তো দেখা যায়, মানে ওইখানে কি ইয়েস হয়, মানুষ ভেসে ভেসে হাঁটে, তাই না? ইয়েস স্যার। ওইখানে গ্র্যাভিটি অনেক কম। তোমার চাঁদে যদি যাও, হ্যাঁ, তোমার ওজন কত, ধরো তোমার যদি ওজন হয় 30 কেজি, হ্যাঁ, বা তোমার ভর ধরো, আচ্ছা ধরো ওজন 30 কেজি তোমার, হ্যাঁ, এখন চাঁদে গেলে তোমার ওই ওজনটা 30 কেজি থেকে 6 ভাগ দাও, কত হয়? 30কে 6 দিয়ে ভাগ দিলে 5 কেজি, 5 কেজি মনে হবে। 5. বুঝতে পারছো? তোমার ওজন 5 কেজি মনে হবে যদি চাঁদে গিয়ে তোমার ওজন মাপো। পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ হচ্ছে চাঁদে ওজন। যার কারণে তুমি চাঁদে গিয়ে হচ্ছে একটা লাফ যদি দাও, দেখবা যে হচ্ছে কত উপরে উঠে যাও, বা তোমার অনেক হালকা মনে হবে নিজেরে। বুঝতে পারছো ব্যাপারগুলা? Yes, sir. অভিকর্ষ মহাকর্ষ কেন এত ইম্পর্টেন্ট? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ, ফারিফতা পড়ো এখান থেকে। সেটি হচ্ছে সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তুমি যদি কোনো কিছু উপর থেকে নিচে ফেলো, তাহলে তার উপর সব সময় মাধ্যাকর্ষণের এই সুনির্দিষ্ট বল প্রয়োগ হতে থাকে এবং সেই সময় বস্তুটি একটি নির্দিষ্ট ত্বরণের নিচে পড়তে থাকে। এটা একটা ঢালু তলে কোনো কিছু গড়িয়ে পড়তে দিয়েও আমরা এই বলকে ব্যবহার করতে পারি। কতটুকু ঢালু হবে সেটা বাড়িয়ে কমিয়ে আমরা বলটাকেও বাড়াতে কিংবা কমাতে পারি। পৃথিবী পৃষ্ঠে আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা তার সবকিছুরই একটি ওজন আছে বলে অনুভব করি। ওজনটি আসলে সেই বস্তুর উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের আকর্ষণ ছাড়া আর কিছু নয়। শুধু যে পৃথিবী তার উপরে থাকা সব বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তা নয়, ভর আছে এরকম সকল বস্তুই পরস্পরকে এই বলে আকর্ষণ করে। পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, তখন সেই বলটিকে আমরা মাধ্যাকর্ষণ বল বলি। কিন্তু যখন মহাকাশে গ্রহ, নক্ষত্র বা গ্যালাক্সি একে অন্যকে আকর্ষণ করে, তখন এই একই বলকে আমরা মহাকর্ষ বল বলি।
মাধ্যাকর্ষণ বল ছাড়াও আমরা আমাদের চারপাশে নানা ধরনের বল দেখতে পাই। তোমরা এর মধ্যে জেনে গেছো, আমরা যখন কোনো কিছু ধাক্কা দিই কিংবা কোনো কিছুকে টানি, তখন আমরা আসলে বল প্রয়োগ করি। একটা স্প্রিং এর মাঝে কিছু ঝুলিয়ে দিলে স্প্রিংটি একটা বলের বস্তুটিকে নিচের দিকে আকর্ষণ করে। তোমরা নিশ্চয়ই কখনো চুম্বক ব্যবহার করেছো। চুম্বক লোহাকে একটা বল দিয়ে আকর্ষণ করে। শুধু আকর্ষণ নয়, একটা চুম্বক দিয়ে কোনো একটা চুম্বকের সমমেরুকে বিকর্ষণও করা যায়। তোমরা শীতের দিনে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেই চিরুনি দিয়ে কাগজের টুকরাকে এক ধরনের বলে আকর্ষণ করতে দেখেছো। আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই না এরকম কয়েক ধরনের বলও প্রকৃতিতে কাজ করে। বড় হয়ে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে অভিকর্ষ আর হচ্ছে মহাকর্ষ। ওকে। তো অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী যে কোনো বস্তুর সাথে, আর মহাকর্ষ মানে হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে হতে পারে। তারপর আসি হচ্ছে আমরা আহ, ভর আর হচ্ছে ওজন এক নয়। তো দেখো এখন হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাই যে ভর কি আর ওজন কি। তোমরা এতদিন যেটা পড়ে আসছো বা হচ্ছে জেনে আসছো, ওই জিনিসটা একদম ভুল জিনিস। দেখো, একটা বস্তুর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভর, ওজন। একটা বস্তুর ভর 10 কেজি হয়, ওজন কত বলো তো এটার? জানো ওজন কিভাবে বের করে? ওজন হচ্ছে এম 100। জি। হ্যাঁ বলো, কে কি বলতেছো? ওজন হচ্ছে এম জি। এম জি মানে হচ্ছে, এম মানে হচ্ছে তোমার ভর, এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা এটা হচ্ছে একটা ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। লিখে রাখো। ওকে। তো ওজন হচ্ছে তোমার 10 গুণ 9.8, তার মানে এটা কত হবে বলো তো? 98 নিউটন। স্যার, তো ওজনের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি। হ্যাঁ রাহেল, কি বলতেছো বলো? স্যার আমি আর কি তখন 98 ওটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার ওই যে আপনি 98 বলতে 10 চাইছো? গুণ। আচ্ছা। Yes, sir. হ্যাঁ। তো ওজন আর ভরের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? ওজন কি আর ভর কি? তোমার ভর যদি 10 কেজি হয়, বা ধরো 10 কে স্যার, 40 কেজি হয়, হ্যাঁ বলো। স্যার ওজনের একক নিউটন। হ্যাঁ, ওজনের একক নিউটন, আর ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম। তোমার ওজন ওজন তো বলে না, তোমার ভর যদি 40 কেজি হয়, তোমার ওজন হবে 40 গুণ 9.8, তার মানে কত হয় বলো তো? কত হয় এটার অ্যান্সার? So 392 নিউটন। এত নিউটন। তো বুঝতে পারছো ওজন আর হচ্ছে ভরের মধ্যে পার্থক্য কি? মনে হয় বুঝতে পারছো। Yes, sir. এখন আসো, Yes, sir. ওজনটা কেন হয় আর ভরটা কেন হয়? তো ওজনটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ফিল করো। হ্যাঁ, দেখো ওজন মানে হচ্ছে, তুমি এই যে ওজনটা আসছে না তোমার, এটা দেখো, ফোর্স ফোর্স যেটা বলের একক কত বলো তো? নিউটন না? জানো এটা?
বলের একক নিউটন। Yes, sir. তো পৃথিবী একটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে নিজের দিকে আকর্ষণ বল 9.8। এটা হচ্ছে মোস্ট অফ দা জায়গায় হচ্ছে সেম। এখন তোমার ভরের উপর ডিপেন্ড করে যে তোমাকে কত বলে পৃথিবী নিজের দিকে টানবে। তোমার ভর যদি বেশি হয় 40 কেজি, তাহলে এই যে এত বলে টানবে। এবার তোমার ভর যদি হয় 80 কেজি, তাহলে এটা ডাবল বলে টানবে, তাই না? Yes, sir. সো এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিপেন্ড করে তোমার ভরের ওপর। তোমার ভর যত বেশি, পৃথিবীর প্রতি তোমার আকর্ষণ বল তত বেশি, যার কারণে তুমি হাঁটা চলা করতে তত বেশি কষ্ট হবে। বাট তোমার ভর যদি কম হয়, তার মানে ধরো 10 কেজি ওজনের একজন মানুষ, তো ওর আকর্ষণ বল কত হবে পৃথিবীর দিকে? এই যে এটা হবে 98 নিউটন মাত্র। তো পৃথিবী এত কম নিউটনে আকর্ষণ করলে ও লাফায় লাফায় হাঁটতে পারবে। বুঝতে পারছো? Yes, sir. এইটা হচ্ছে আমাদের চেঞ্জ করে দেয় যে হচ্ছে আমার ভরের উপর কিভাবে আমার ওজনটা হচ্ছে নির্ভর করে। এখন আসো, আমরা দাড়ি পাল্লা দিয়ে যে হচ্ছে হিসাব নিকাশ করি, ওইখানে আমরা ওজন মাপি নাকি হচ্ছে ভর মাপি বলো তো? Sir, ভর। ধরো, এই হচ্ছে দাড়ি পাল্লা। হ্যাঁ, এখানে আমরা ভর মাপি বেসিক্যালি। কিভাবে মাপি দেখো, এইখানে একটা বাটখারা নেই, আর এখানে কিছু ধরো জিনিসপাতি নিলাম। তো এইখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, তাই না? এটাকেও পৃথিবী নিজের দিকে টানবে। ধরো এটা 5 কেজির বাটখারা যদি হয়, এখানে 5 কেজি জিনিস যদি থাকে, এটাকে কত বলে টানবে বলো? 9.8 এত বলে। এটাকেও 9.8, এই যে এত বলে টানবে। তাহলে এই যে দুইটা দুইটা ইকুয়াল হয়ে যায় না, হয়ে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, দেন হচ্ছে এটা সমান থাকে। তার কারণে আমরা বুঝতে পারি যে হচ্ছে এখানে 5 কেজি আছে। সেম ভরের, একই ভরের বস্তুকে পৃথিবী নিজের দিকে একই বলে টানে, বা হচ্ছে একই বলে নিজের দিকে টানে। এটাও লিখে রাখতে পারো যে একই ভরের বস্তুকে পৃথিবী নিজের দিকে একই বলে টানে। টানে মানে হচ্ছে বল প্রয়োগ করে আর কি, নিজের দিকে টানে। ওকে, তো এখান থেকে আমরা আরো অনেক কিছু বুঝতে পারি। ওই যে চুম্বক তো চিনি আমরা, চুম্বক চিনো? চুম্বকের কয়টা মেরু থাকে তোমাদের দেখাইছি না একটা ক্লাসে চুম্বক? Yes, sir. Yes, sir. দেখাই নাই? Yes, sir, Sir, দেখাচ্ছেন স্যার। দুইটা। Yes, sir. হ্যাঁ, দুইটা মেরু থাকে, একটা নর্থ পোল আর একটা কি সাউথ পোল, South দক্ষিণ pole. মেরু উত্তর মেরু। একটা আরেকটাকে কি করে আকর্ষণ করে, আর Yes, sir. পরস্পরকে কি করে বিকর্ষণ করে, তাই না? Yes, sir. সাউথ পোল যদি দাও তাহলে বিকর্ষণ করবে, নর্থ পোল সাউথ পোল যদি দাও তাহলে আকর্ষণ করবে। তো এটা হচ্ছে এক ধরনের চুম্বকীয় বল। তারপর আসে হচ্ছে তোমার ওই যে ইলেকট্রোম্যাগনেটিক, যেটা ওই যে তুমি যদি একটা চিরুনি নাও, হ্যাঁ, চিরুনিটাকে যদি এটা কি তোমরা করেছো এই এক্সপেরিমেন্টটা? চিরুনিটাকে হচ্ছে উল, ওই যে শীতকালে যে হচ্ছে আমরা সোয়েটার পরি ওইটার সাথে ঘষে, বা হচ্ছে মাথায় চুলের সাথে ঘষে, একটা কাগজের ছোট একটা টুকরাকে সামনে যদি ধরো, দেখবে যে কাগজের টুকরাটা ওই চিরুনির দিকে আকর্ষিত হয়। Yes, sir. এটা কেন হয় জানো? Yes, sir. তো এটার পিছনে একটা মেকানিজম আছে, এটা বলি জাস্ট এমনি। তো চিরুনি যখন হচ্ছে তুমি মাথার চুলে হচ্ছে ঘষা দাও, তখন মাথার চুল থেকে কিছু ইলেকট্রন, হ্যাঁ, তোমার হচ্ছে চিরুনিতে চলে আসে। বা উল্টা কেসও হইতে পারে, যে চিরুনি থেকে কিছু ইলেকট্রন মাথার চলে চলে যায়, যার কারণে ওইখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়। আর তোমার নর্মাল যে কাগজটা থাকে, তো ওইটা তো হচ্ছে একটা নিউট্রাল। তো যখন পজিটিভ চার্জ বা হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, তুমি যখন হচ্ছে ওই কাগজের সামনে ধরো এনে, তো ওইটাও হচ্ছে চুম্বকত্ব প্রাপ্ত হয়, এবং ওই চুম্বকত্বের কারণে ওটা চিরুনির দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, একটা বল কাজ করে, যার কারণে ওইটা ম্যাগনেটের মতো কাজ করে তখন। ওটা তোমরা এখনই হচ্ছে এক্সপেরিমেন্ট করতে দেখতে পারো। হাতের কাছে যদি একটা চিরুনি বা কলম থাকে, হ্যাঁ, ওইটা হচ্ছে মাথায় ঘষে ছোট একটা কাগজের টুকরা সামনে ধরো, দেখবে যে ওইটা হচ্ছে আকর্ষণ করবে। করে দেখতে পারো সবাই। কি করবো আর বলবেন? তারপরে চলে আসি হচ্ছে আমরা ঘর্ষণ বল।
এতটুকু বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? না স্যার। ঘর্ষণ বলটা পড়ো তো, কে পড়বা? অর্ঘ্য পড়ো। ঘর্ষণ বল, তোমরা এর মধ্যে জেনে গেছো যে যদি ঘর্ষণের জন্য একটা বস্তুর গতিবেগ কমে না যেত তাহলে সেটি অনন্তকাল চলে থাকতো। সে কারণেই তোমাদের অনেকের ধারণা হতে পারে ঘর্ষণের ব্যাপারটাও বুঝি একই ধরনের ক্ষতিকর বল, কিন্তু আচ্ছা, সেটি এতটুকুই থাক। এখানে বলি, তোমাকে যদি তুমি যেই একটা বস্তুর উপর বল প্রয়োগ করো, হ্যাঁ, নিউটন বলছে যে, নিউটনের প্রথম সূত্রে বলে যে কোনো একটি বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, হ্যাঁ, বা কোনো একটা স্থির বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে এটা চিরকাল যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তার মানে কি, যদি কোনো গতিশীল বস্তু থাকে তাহলে ওইটা একই গতিতে গতিশীল থাকবে, ওইটা থামবে না, কখনোই থামবে না যদি এটাকে কেউ বাধা না দেয়। বাধা দেওয়া মানে কি? উল্টা দিকে বল প্রয়োগ করা। আবার কোনো একটা স্থির বস্তু স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত এটাকে কেউ কি করে না, বল প্রয়োগ না করে। কথা বুঝতে পারছো কি বলছি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এটা লিখে রাখো, এটা এই সূত্রটা লিখো। আমি বলি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। এটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র। এটা তোমরা আরো উপরে ক্লাসে উঠলে জানতে পারবে। এখনো যদি তোমাদের নাই, জাস্ট হচ্ছে বোঝার জন্য লিখে রাখতে পারো এটা। আরেকবার বলবে? লিখো, নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে। গতি কমবেও না, বাড়বেও না। এখন এই সূত্র যদি তুমি বাস্তব জীবনে খাটাইতে চাও, খাটাইতে পারবা না। কেন পারবা না বলো তো? কারণ হচ্ছে ঘর্ষণ আছে। ধরো তুমি একটা বল নিছো, বল নিয়ে বলটাকে হচ্ছে একটা বল প্রয়োগ করে তুমি হচ্ছে ঢিল মারছো। ধরো পাকার মধ্যে মার্বেল একটা টোকা মারছো, দেখবে যে মার্বেলটা কিছুক্ষণ পর গিয়ে হচ্ছে থেমে যায়, তাই না? থেমে Yes, যায় sir. কিনা ইয়েস দেখছো এটা স্যার। কখনো করে? Sir. এখন তো আমি তো বলছি যে হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, বাহ্যিক যদি আমি কোনো বল প্রয়োগ না করি, তাহলে মার্বেলটা কিছু দূর গিয়ে থেমে যায় কেন? কি এমন বাহ্যিক বল এটার ভিতরে প্রয়োগ হইতেছে যার কারণে ওই মার্বেলটা থেমে যাচ্ছে? সো ওই বাহ্যিক বলটাই হচ্ছে আমার ঘর্ষণ বল, যেটা হচ্ছে ওই যে যেই ধরো পাকার উপর বা হচ্ছে তুমি যেই ফ্লোরের উপর মার্বেলটাকে টোকা দিছো, ওই ফ্লোরের সাথে মার্বেলের ঘর্ষণের কারণে যেই বলটা তৈরি হয়, যেটা মার্বেলকে থেমে যাইতে সাহায্য করে। বুঝতে পারছো? Yes, sir. তো ঘর্ষণ বল এইভাবে কাজ করে। ঘর্ষণ বলকে বলা হয় নেসেসারি Necessary. ইবেল। ঘর্ষণ বল লিখো, ঘর্ষণ বল হচ্ছে প্রয়োজনীয় ক্ষতি। কেন প্রয়োজনীয় ক্ষতি বলা হয়? তুমি যখন হচ্ছে হেঁটে যাও, হ্যাঁ, তখন তুমি কি করো? পিছনে মাটিটাকে ধাক্কা দাও না? ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাও, তাই না? সবাই মাইক্রোফোন অন করো আর কথা বলো, হ্যাঁ হোক বলো, বা হচ্ছে না বুঝতে পারলে বলো। তুমি যখন সামনে এগিয়ে যাও বা হাঁটো তখন কি করো তুমি? পিছনে মাটিকে ধাক্কা দাও, তাই না? ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাও। হ্যাঁ স্যার। এখন যদি ঘর্ষণ বল যদি না থাকতো তোমার পা, মানে পায়ের মধ্যে আর মাটির মধ্যে যদি ঘর্ষণ বল না থাকতো, তখন কি হইতো? কখনো ফ্লোরে তেল পড়ে গেলে ওইখানে হেঁটে দেখছো? গ্রিপ হ্যাঁ, পাওয়া যায় না, কিন্তু কাদা মাটিতে হেঁটে দেখছো পিচ্ছিল খেয়ে পড়ে যায়। জি স্যার। Yes, sir. ওইরকম সিচুয়েশন হতো তখন। তখন ওইরকম সিচুয়েশন হতো, তুমি হাঁটতে পারতা না। হ্যাঁ, এই কারণে ঘর্ষণের দরকার আছে। বুঝতে পারছো? তারপর তুমি যে হচ্ছে ফ্লোরে ভিতরে ধরো হচ্ছে একটা আলমারি রাখছো, বা ফ্লোরের ভিতরে হচ্ছে তুমি নিজে বসে আছো, এখন যদি ফ্লোরে যদি কোনো ঘর্ষণ না থাকতো, তখন দেখতা যে বাতাস আসলে তুমি বাতাসের সাথে যে এই পাশে ওই পাশে উড়ে বেড়াইতে। কারণ হচ্ছে তোমার তো ঘর্ষণ নেই, এই কারণে হচ্ছে তুমি হচ্ছে ওই সারফেসটাতে আর হচ্ছে তুমি আটকে থাকার প্রবণতা থাকতো না। তো এগুলা হচ্ছে সমাধান হচ্ছে আমার ঘর্ষণ করে। হ্যাঁ, তারপর হচ্ছে গাড়ির চাকা যখন দেখবা কাদামাটি ফেসে যায় তখন কি হয়? অনেক স্পিডে চালাই,
চাকা ঘুরে বাট হচ্ছে সামনে এগোয় না, তাই না? হ্যাঁ দেখছো কখনো এরকম? তো জি স্যার। ওইখানেও হচ্ছে ঘর্ষণের কাজ আছে। হ্যাঁ স্যার, পিছন থেকে হ্যাঁ, পিছন থেকে ধাক্কা পিছন দিতে থেকে হয়, আর ঠেলে দেওয়া। ধাক্কার ফলে তোমার পায়ে যে ঘর্ষণটা ওইটা হচ্ছে ওই ঘর্ষণের কারণে তুমি গাড়িটাকে ধাক্কা দিতে পারো। গাড়ির চাকার কোনো ঘর্ষণ থাকে না তখন, কাদা প্যাকের কারণে। তো এই কারণে গাড়ি চলার জন্য হচ্ছে ঘর্ষণ দরকার। মানে পৃথিবীর যত কিছু আছে সবকিছুতে, ধরো প্যারাশুট থেকে তুমি লাফ দিছো, ওইখানেও ঘর্ষণ দরকার। হ্যাঁ, যদি ঘর্ষণ না থাকতো দেখতা যে হচ্ছে তুমি প্যারাশুট থেকে লাফ দেওয়ার সাথে সাথে হচ্ছে নিচে পড়ে যাইতেছো, আটকানোর কোনো ইয়া নাই, ওয়ে নাই। প্যারাশুটকে প্যারাশুটকে আটকায় কে জানো? এই বাতাসের ঘর্ষণ। বাতাস ওই প্যারাশুটকে ধাক্কা দেয় এবং ওই কারণে হচ্ছে প্যারাশুটটা উপরে আস্তে আস্তে নামে, মানে ওর প্যারাশুটের গতিকে কম করে দেয়। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমাদের স্যার জানি না স্যার, আচ্ছা আচ্ছা স্যার, অভিকর্ষ শক্তি আমাদেরকে টানে, তাহলে স্যার আছে প্লেনকে কেন টানে না স্যার? প্লেন হচ্ছে অভিকর্ষ শক্তির বিপরীতে। হ্যাঁ, ধরো অভিকর্ষ শক্তি যদি হয় ওই প্লেনকে 9.8 ত্বরণে টানে। হ্যাঁ, প্লেন হচ্ছে ওই 9.8 থেকে বেশি ত্বরণ তৈরি করে বিভিন্ন ইঞ্জিন ব্যবহার করে, যার কারণে ওই প্লেনকে আর হচ্ছে পৃথিবী নিজের দিকে টানতে পারে না। তার আগেই পৃথিবীর যে বলটা ওইটা হচ্ছে ওই প্লেন ক্যান্সেল করে ফেলে। স্যার, বুঝতে পারছো? ইয়েস স্যার, হেলিকপ্টারে দেখবো ওই যে ফ্যান ইউজ করে না উপরে একটা পাখা, ইয়েস স্যার। ওই পাখা কিন্তু হচ্ছে নিচের দিকে এত পরিমাণ বল প্রয়োগ করে যেটা পৃথিবীর আকর্ষণ বলের থেকে অনেক গুণ বেশি। এই কারণে হেলিকপ্টার উপরে ভেসে থাকে। এটা কোনো হচ্ছে তোমার মানে হচ্ছে কোনো ম্যাজিক না যে হচ্ছে হেলিকপ্টার ভেসে থাকে, ওইটা হচ্ছে সবকিছু সাইন্টিফিক। ওটা রকেট সায়েন্স না যে হচ্ছে হেলিকপ্টার কেন ভেসে থাকে বা হচ্ছে উঠতে পারে। বা বিমানে হচ্ছে ওই পাখার জায়গায় ওখানে হচ্ছে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়, যেটা ওই হেলিকপ্টারের থেকেও বেশি পরিমাণ হচ্ছে তোমার এক্সস্টিভ ফোর্স রিলিজ করতে পারে, যার কারণে বিমান আকাশে ভেসে থাকে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার হচ্ছে পড়ো, অর্ক পড়ো, কোথায় থেমে গেছো এখান থেকে পড়ো। কিন্তু সেটি পুরোপুরি সত্যি নয়। আমাদের জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল কমানোর চেষ্টা করি, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল বাড়ানোর চেষ্টা করি। সেই বিষয়গুলো দেখার আগে আমরা ঘর্ষণ বল কোথা থেকে আসে সেটি এক কথায় বুঝে নেই। তুমি যদি খুব মসৃণ টেবিলে একটা কাঠের টুকরাকে রেখে সেটাকে বাম দিক থেকে ডান দিকে ঠেলে দাও, তাহলে সেই টুকরার উপরে ডান থেকে বাম দিকে পাল্টা একটা বল কাজ করবে, যেটা তোমার দেয়া বলটিকে কমিয়ে দেবে। তুমি যদি কাঠের টুকরাটিকে ডান দিক থেকে বাম দিকে ঠেলে দাও, তাহলে কাঠের টুকরাটি বাম থেকে দিক থেকে ডান দিকে কাজ করে তোমার দেওয়া বলটিকে কমিয়ে দেবে। অর্থাৎ তুমি যেদিক থেকে বল প্রয়োগ করো এটি সবসময় এর বিপরীত দিক থেকে কাজ করে, বলটিকে কমিয়ে দেবে। এটাই হচ্ছে ঘর্ষণ বল। কেন ঘর্ষণ বল এভাবে কাজ করে সেটা বোঝার জন্য কাঠের টুকরাটিকে যেখানে টেবিলকে স্পর্শ করেছে সেই অংশটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বহু গুণে বড় করে দেখলে তুমি দেখতে পাবে কাঠের যে টুকরা বা টেবিলের যে অংশটাকে মসৃণ ভেবে এসেছে সেটি আসলে মোটেও মসৃণ নয়। সেই অংশগুলো এবড়ো থেবড়ো এবং সেখানে অসংখ্য উঁচু নিচু খাত রয়েছে। কাজেই যখন একটা খাঁজ কাটা এবড়ো থেবড়ো অংশ একই ধরনের অন্য অংশের উপর বসে তখন একটি খাঁজ অন্য খাঁজের ভিতরে ঢুকে যায়। যখন ধাক্কা দেওয়া হয় তখন এই ক্ষুদ্র অংশগুলো ভেঙে চুরে নিয়ে যেতে হয়। খুব স্বাভাবিকভাবে আমরা তখন এক ধরনের বাধার সম্মুখীন হই, যে বাধাটিকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। ওকে, আচ্ছা থাক, এতটুকুই থাক। তো দেখতেছো এখানে এই যে ছবিটা দেখাইছে যে জুম করে আঁকা বাঁকা, দেখছো সবাই এটা? Yes, তো sir. তলটা যদি মসৃণ না হয় কাঠের Yes, sir. কিছু অংশ Yes, sir. ওই তলের, হ্যাঁ, কিছু অংশ হচ্ছে প্রবেশ করবে এবং তুমি যদি ধাক্কা দাও তখন ওই ভেঙে চুরে যাবে, যার কারণে বস্তুটা কি হয় একসময় ক্ষয় হয়ে যায়। ঠিক না? চাকা দেখছো কখনো গাড়ির চাকা সমান হয়ে গেছে?
হ্যাঁ, ওই যে বিট থাকে, যে বিট থাকে না চাকায়, সমান হয়ে যায়। তো আচ্ছা, তোমার স্যার স্যান্ডেলটা যেটা পরো পায়ে, ওইটা দেখবা যে এক সময় হচ্ছে সমান হয়ে যায়, তাই না? তখন তুমি একটু টাইলসের উপর দিয়ে হাঁটতে গেলে স্লিপ কেটে পড়ে যাও। এমন হয়েছে তোমাদের সাথে? না। বাট কারোর স্যার সাথে হইতে আমার দেখছো? স্যার আমার এগুলো ছিল। হ্যাঁ, তো স্যার এরকম আমারও হয় একটা কিন্তু। হয়েছে তো ওইটা কিন্তু হচ্ছে এই যে ঘর্ষণের কারণে হয়। ঘর্ষণের কারণে তোমার এই যে পায়ের জোতার হচ্ছে গ্রিপ যেগুলা থাকে, হ্যাঁ, খাঁজগুলা, ওইগুলা হচ্ছে ক্ষয় হয়ে যায়, যার কারণে হচ্ছে জুতাটা সমান হয়, এবং সমান হওয়ার ফলে ঘর্ষণ কমে যায় ফ্লোরের সাথে। এই কারণে তুমি স্লিপ কেটে পড়ে যেতে পারো। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে ঘর্ষণের উপকারিতা এবং অপকারিতা। তো তোমাদের এখানে কাজ আছে ঘর্ষণের 5টা উপকারিতা এবং 5টি অপকারিতা লিখে আনবা। লিখো এটা সবাই, HW। আবার বলুন। ঘর্ষণের 5টি উপকারিতা এবং অপকারিতা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের, ঘর্ষণের উপকারিতা এবং অপকারিতা লিখে আমাকে হচ্ছে জমা দিবে। বুঝতে পেরেছো সবাই? HW কি দিছি? হাত তোলো তো, কে কে বুঝতে পারছো HW? স্যার আবার বলবেন? ঘর্ষণের 5টি উপকারিতা এবং অপকারিতা। ওকে স্যার। 5টা উপকারিতা লিখবা, কি কি কারণে ঘর্ষণ প্রয়োজন, এবং অপকার লিখবা কি কি কারণে ঘর্ষণ প্রয়োজন নাই। আমি একটা বলি, যেমন হচ্ছে হাঁটাচলা করার জন্য ঘর্ষণ প্রয়োজন। এট দ্য সেম টাইম পায়ের জুতা ক্ষয় হওয়ার কারণে ঘর্ষণ দায়ী। একটা হচ্ছে উপকার আর একটা হচ্ছে কি অপকার, তাই না? জি স্যার। তো এগুলা হচ্ছে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ওকে, সো আমরা ঘর্ষণের পর হচ্ছে আমরা দেখি আর কি পড়া যায় এখন। এই যে দেখো, এখানে ঘর্ষণ কমাতে চাই। কোথায় ঘর্ষণ আমরা কমাতে চাই, কোথায় ঘর্ষণ বাড়াতে চাই, এই প্যারাশুটের উদাহরণটা আমি বলছিলাম। এটা পড়ো, ঘর্ষণ কমাতে চাই কেন, এটা পড়ো, নাজিহা পড়ো। থেকে এই যে এখান থেকে যখন ঘর্ষণ কমাতে চাই, যখন ঘর্ষণ কমাতে চাই, অনেক সময়ই আমরা ঘর্ষণ বল কমাতে চাই। ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়। শীতকালে আমরা হাত ঘষে গরম করে থাকি। গাড়ির ইঞ্জিনে সিলিন্ডারের ভেতরে পিস্টন উঠানামা করে সেটি তার চাকাকে ঘুরায়। পিস্টন উঠানামা করার সময়ে তার ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়। তাপ সৃষ্টি হওয়ার অর্থ শক্তি নষ্ট হওয়া। তাছাড়া তাপটুকু সরাতে না পারলে গাড়ির ইঞ্জিন উত্তপ্ত হয়ে যায়, সেজন্য সেখানে ঘর্ষণ কমাতে হয়। গাড়ি কিংবা বিমান সবসময় এমন ভাবে তৈরি করা হয় যেন বাতাসের ঘর্ষণ কম থাকে। সমুদ্রে জাহাজ কিংবা সমুদ্রের তলদেশের সাব সাবমেরিনেও পানির সঙ্গে ঘর্ষণ কমানোর চেষ্টা করা হয়। নিচে ঘর্ষণ কমানোর কয়েকটি পদ্ধতির কথা বলা হলো। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয়, তাই যে পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় সেটাকে মসৃণ করার চেষ্টা করা হয়। দুই ঘর্ষণরত দুটি তলের মধ্যে তেল, মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ দিয়ে ঘর্ষণ কমানো যায়। 3. চাকা যেহেতু ছোট এক জায়গায় স্পর্শ করে, তাই চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। 4. ঘুরন্ত চাকায় বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। ইন্দ্রনীল কি কিছু বলতে চাও? আচ্ছা, তো আমরা হচ্ছে এই বেয়ারিং দেখছো কখনো সরাসরি তোমরা? ইয়েস স্যার। এটা হচ্ছে দেখো, এই জিনিসটা ফিক্স থাকে, এই যে এই ভিতরের পোর্শনটা, বাইরের জায়গাটা ঘোরে। ইয়েস স্যার। আবার উল্টা কেসও হইতে পারে, বাইরের জায়গাটা ফিক্স থাকে, ভিতরের জিনিসটা ঘোরে। এটা হচ্ছে গাড়ির চাকা ইউজ করে।
বুঝতে পারছো? বেয়ারিং Sir. সায়েন্সের একটা হচ্ছে চমকপ্রদ আবিষ্কার। এখন যে হচ্ছে আমরা যে গাড়ি দেখতে পাই, বিমান, রকেট, মানে সব জায়গায় বেয়ারিং এর ব্যবহার অতুলনীয়। Yes, sir. তো এইটাকে হচ্ছে আমরা যত বেশি মসৃণ করতে পারি, তত কম বল প্রয়োগ করে আমরা তত বেশি স্পিডে আমরা ঘুরাইতে পারবো, তাই না? তো এখন এই যে করার জন্য আমরা কি করি, মসৃণ পৃষ্ঠ, ঘন পৃষ্ঠ, পাদদেশে ঘর্ষণ হয় কম, এই কারণে আমরা এই যে ভিতরে যে গোল গোল বলগুলো ইউজ করি না, ওইগুলো যত বেশি মসৃণ করা যায় ওইটাতে হচ্ছে আমরা ফোকাস দেই। তারপর ঘর্ষণরত দুটি তলের মধ্যে যদি আমরা তেল, মোবিজ, গ্রিজ ইউজ করি, আমরা কি জানি তেল ঘর্ষণ কমায়, তাই না? তোরের ভিতরে যদি তেল দিয়ে তেল ফালাও, তারপর হচ্ছে এখানে যদি হাঁটতে যাও, দেখবা হচ্ছে 3-4টা স্লিপ কেটে পরে কোমর টোমর ভেঙে যাবে। তো তেল, মোবিল, গ্রিজ এগুলো হচ্ছে ঘর্ষণ কমায়, এই কারণে আমরা এটাতে তেল, মোবিল, গ্রিজ ইউজ করি। বাসা বাড়িতে বিভিন্ন ইয়া দেখবা যে হচ্ছে কারো বাসায় মোটর চালিত বা হচ্ছে কোনো যন্ত্রপাতি থাকলে, হ্যাঁ, ওইখানে হচ্ছে তেল দেয়, দেখছো কখনো? Yes, sir. যাতে হচ্ছে ওইটাই স্পিডে ঘুরে। সাইকেলে তেল দেই না আমরা? সাইকেল চালাও কেউ? পারো সাইকেল চালাইতে? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সাইকেল স্যার। আমরা তেল দেই না? Yes, sir. Mobile. হ্যাঁ, স্যার। চাকার ভিতরে মোবিল বা তেল দেই, ওইটা হচ্ছে কি করে চাকাটার ঘর্ষণকে কমায়, যার কারণে আমরা কম বল প্রয়োগ করে বেশি দূরত্ব যেতে পারি। চাকা যেহেতু ছোট, একই জায়গায় স্পর্শ করে, তাই চাকার ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়, বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। তারপর হচ্ছে ঘুরন্ত চাকায় বল বেয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। এগুলা হচ্ছে আমার ঘর্ষণ কমানোর উপায়। এবার আসো ঘর্ষণ বাড়াবো আমি। ঘর্ষণ বাড়ানোটা কেন দরকার হয়ে গেছে আমার, এটা পড়ো। এটা হচ্ছে কে পড়বা? ফারিফতা কি চলে গেছে? ও পড়ছে, আচ্ছা ও তো চলে গেছে। রাহিল পড়ো। স্যার, ওকে স্যার। যখন ঘর্ষণ বাড়াতে চাই, আমরা অনেক সময় ঘর্ষণ বাড়াতে চাই। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে পড়ে যেতাম। আমরা গাড়ির চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ বাড়াতে চাই যেন গাড়িগুলো দৃঢ়ভাবে রাস্তা আঁকড়ে থেকে দ্রুত যেতে পারে। দেখো বাতাসের রাস্তার গাড়ির ঘর্ষণ সাথে যদি তোমার রাস্তার গাড়ির চাকার সাথে যদি রাস্তার ঘর্ষণ না থাকতো, তুমি ব্রেক করলেও গাড়ি থামতো না, বুঝতে পারছো? অনেক পরে গিয়ে দেখবা যে হচ্ছে পাকা রাস্তায় ব্রেক করার পর গাড়ি স্লিপ কেটে অনেকখানি চলে যায়, তাই না? সমান রাস্তায়। কিন্তু এবড়ো থেবড়ো রাস্তায় কিন্তু হয় না। এই কারণে আমরা একদম ওই যে ঢালাই দিয়ে একদম বাসার ফ্লোরের মতো সমান রাস্তা করি না কিন্তু। হ্যাঁ, আমরা হচ্ছে ওই যে পিচ ঢালাই দেই, যেটা হচ্ছে একটু ক্ষয় খাদ্য থাকে, যাতে হচ্ছে আমার ঘর্ষণ থাকে, আর ঘর্ষণ থাকলে গাড়ি স্পিডে চালানো যায়। পড়ো তারপর। বাতাসের ঘর্ষণ ব্যবহার করে আমরা প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। দেখো এই নিচের যে বাতাসের ঘর্ষণ, প্যারাশুট কি করবে? নিচের দিকে নামবে, এই যে ওজনের কারণে, তাই না? এখন যদি বাতাসের ঘর্ষণ না থাকতো, এটা সোজা নিচে পড়ে যেত। বাতাস কি করে উপরের দিকে ধাক্কা মারে, যার কারণে হচ্ছে এটা কি হয়, আস্তে আস্তে নামে, বুঝতে পারছো? Yes, sir. তারপর পড়ো। নিচে ঘর্ষণ বাড়ানোর কয়েকটি পদ্ধতি বলা হলো। 1. যে দুটি তলে ঘর্ষণ হয় সেই দুটি তলকে আরো খসখসে করা। 2. যে দুটি তলে ঘর্ষণ হয় সেই দুটো তল জোরে চেপে ধরা। 3. ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা, জুতার তলা কিংবা গাড়ির চাকায় যেটা করা হয়। 4. ঘর্ষণরত তল দুটি স্থির থাকলে ঘর্ষণ বেশি হয় বলে সেগুলোকে স্থির রাখার ব্যবস্থা করা। বুঝতে পারছো ঘর্ষণ কেন বাড়াতে হবে? সো এখান থেকে তুমি পেয়ে গেছো ঘর্ষণ কেন, ঘর্ষণের উপকারিতা কি আর অপকারিতা কি। কমানোটা হচ্ছে অপকারিতা, কেন আমরা ঘর্ষণ কমাতে হবে। এটা যদিও এটা নিজের মতো লিখবে, এখান থেকে একটু হেল্প নিতে পারো, বাট এটা পুরাপুরি তোমার ওই কোশ্চেনের সাথে যায় না। নেট টেট ঘেটে হচ্ছে এখান থেকে লিখতে পারো। আর এটা হচ্ছে ঘর্ষণের উপকারিতা, কেন হচ্ছে ঘর্ষণ দরকার, বাড়ানো দরকার। ঠিক আছে, এর পরের দিন আমরা, আচ্ছা এটা কে পড়ছি, এটা কখন পড়ছি, Sir, ম্যাডাম পড়াছিল। কোনটা পড়াইছে ম্যাডাম? Sir, ম্যাডাম এগুলো পরে গিয়েছিল। পড়িয়েছে এগুলা? Yes, sir. তো তোমরা যে আবার পড়তেছো এগুলা? স্যার আমাদের লিভার প্রধান পড়িয়েছে।
হ্যাঁ, বুঝি নাই। স্যার লিভার আছে না, লিভার পর্যন্ত আমাদের পড়ে গেছে লিভার 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 উপরে। ও আচ্ছা, লিভার কিসের লিভার? স্যার 93 পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা 93 পৃষ্ঠা কই? 93 আমি পড়াইছি। স্যার আপনি তো পড়লেন স্যার, আগে যে ম্যাম একটা ছিল উনি পড়াইছে। আচ্ছা, না না, আমি বলতেছি যে এই যে এইখানে এগুলা হচ্ছে কাউকে মেবি হচ্ছে দেখাইছি, ইন্দ্রনীল বা কেউ হয়তো বা এখান থেকে কোনো কোশ্চেন করছিল প্রবলেম সলভিং ক্লাস, এই কারণে হচ্ছে আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, তো আমরা হচ্ছে পড়বো, ওই রিভারে যাব আমরা আস্তে ধীরে। স্যার আমি ওই তো ক্লাসগুলো আমরা পাইনি। প্রবলেম সলভিং ক্লাস তো হচ্ছে আগে নেওয়া হতো, এখন তো তোমাদের প্রবলেম সলভিং ক্লাসটা বন্ধ করে দিছে। তোমরা কেউ প্রবলেমই দাও না, ক্লাসেই প্রবলেম দাও না, আর প্রবলেম সলভিং ক্লাসেও কেউ দাও না, চুপ করে থাকো। তো এই কারণে হচ্ছে স্টপ করে দিছে। তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাকে জানিও, ওই যে আমার ইয়াতে যে ই স্কলি অ্যাপস এর মাধ্যমে আমাকে হচ্ছে ওই প্রবলেমটা পাঠাতে পারো এবং মেসেজ দিতে পারো যে হচ্ছে এই প্রবলেম, আমি হচ্ছে ওইখানে রিপ্লাই দিতে পারো। হ্যাঁ, ক্লাসে অথবা ক্লাসে বললে সবচেয়ে ভালো হয়, যদি আমি ওই অ্যাপসে বেশি একটা ঢুকি না আর কি। তো তোমরা হচ্ছে ক্লাসে আমাদেরকে প্রবলেম শেয়ার করতে পারো। ওকে, Yes, ঠিক স্যার। আছে ক্রিয়েট করে আনবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে ঘর্ষণ সম্পর্কে পড়ছি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সরল যন্ত্র থেকে শুরু করব। So, ওইখানে হচ্ছে আমি ম্যাথমেটিক্যালি কিছু এক্সাম্পল দিয়ে পড়াবো এগুলা সবকিছু। যেমন এইটাকে বলা হয় কি জানো, এটাকে কপি কল বলা হয়, কপি কল। ইংলিশে বলা হয় পুলি। এটা তো জানো, এটা কি? কুড়াল, কুঠার। এটা কি বলতো? স্ক্রু। এগুলো চিনো? এটা সাইকেল চালাইছো? কে কে সাইকেল চালাতে পারো? হাত স্যার তোলো তো। আমি সবাই তো পারো। সবাই কই দুই তিনজনের মধ্যে দুইজন পারি। এইটা কি জানো? এটা কোনটা স্যার? ইয়েস প্লাস। এটা প্লাস এটা কি? এটা দেখছো কখনো তোমরা? স্যার নলকূপ ব্যবহার করছি, নলকূপ চাপকল, ব্যবহার হ্যাঁ। করছি। ইয়েস স্যার এটা কি বলতো? কাছে কেচি, এটা কি? হাতুড়ি হ্যামার, হাতুড়ি, এটা স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভার এটা কাটা, করাত বলে বাংলাদেশ, হ্যাঁ, হ্যাঁ স্যার করা আছে। কাটার বা করাত। তো এগুলো আমরা দেখবো। এটা চিনো? কাপ্তাই জল ও বিদ্যুৎ প্রকল্প, কাপ্তাই ড্যাম, বাঁধ। এটা কি? এটা দেখছো কখনো তোমরা? ইয়েস স্যার Yes, কি sir. মনে হয়? বিদ্যুৎ সঞ্চালনের জন্য ওই যে বৈদ্যুতিক টাওয়ার বলা হয়, হ্যাঁ, ওইটাতে হাই ভোল্টের বিদ্যুৎ হচ্ছে তোমার এটা দিয়ে প্রবাহিত করে, 11,000 ভোল্ট, 22,000 এরকম ভোল্টেজ। তারপর এই যে এম ইজ ইকুয়াল টু, ইন্দ্রনীল কি হচ্ছে এম ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কি করছো পরে? বুঝছি যে আপনার থেকে, আপনি কি বুঝাইছিলেন প্রবলেম সলভিং ক্লাসের সময়। হ্যাঁ, এরপরে আর আগাইছো এটা নিয়ে? আর কি স্কুল থেকে মানে কয়েকটা অঙ্ক হয়েছিল এটা নিয়ে করছি। এই সময় স্কয়ার এটা নিয়ে, ওইটার এটা নিয়ে আপনার পিছনে জানা আরো কিছু অঙ্ক আছে, বুঝতে পারছো? ওইটার ওই ফর্মুলাটা কোত্থেকে আসছে ওইটা কিন্তু জানা ইম্পর্টেন্ট, ওইটা কোত্থেকে আসছে। হ্যাঁ, ওইটার পিছনে আরো এটা কিছু একটু ম্যাথ আছে। উপরে লেভেলে, না উপরে শোনো, লেভেলে আমি উঠে এটা এটা তুমি স্যার তুমি করো, বলছে। এটা এটা তুমি করো। তুমি হচ্ছে ইউটিউব নেটেড গেটে করতে পারবা। ওইটার পিছনে কিছু ম্যাথ আছে যেগুলা হচ্ছে তোমার যদি করো বুঝতে পারবা যে হচ্ছে সময় কিভাবে তুমি কমাইতে বাড়াইতে পারো, সময় কিভাবে তুমি কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, টাইম ট্রাভেল কিভাবে করা হয়। যেমন হচ্ছে তুমি পৃথিবীতে, হ্যাঁ, তোমার পৃথিবীতে হচ্ছে বয়স বা হচ্ছে পৃথিবীতে সময় 3 বছর, আর মহাকাশে যে গেছে ওর কাছে 3 দিন মনে হয়েছে, বা মহাকাশে যে ভ্রমণ করতে গেছে তার 3 বছর সময় পৃথিবীতে 300 বছর সমান, এরকম হইতে পারে।
টাইম ডায়োলেশন, এগুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারো। ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফর্মুলা তোমাদের। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের আর কার কোনো সব প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দেব। হ্যাঁ